আসসালামু আলাইকুম। শাহাদাত হোসেন দীপুর ছোট্ট ২৮ রানের ইনিংসটাকে অনেকে ওভারলুক করে গেছেন, কিন্তু আমার কাছে মনে হয় উইকেট বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় শাহাদাত হোসেন দীপুর ছোট্ট ২৮ রানের এই ইনিংসটা ম্যাচের মোমেন্টামটাকে আসলে পরিবর্তন করে দিয়ে গেছে এবং একটা মেসেজ দিয়ে গেছে বাংলাদেশ কোন ইন্টেন্টে ব্যাটিং করতে চায়। এরপর আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ, তিনিও অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছেন। জাকের আলী অনেক, তিনিও অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছেন। লিটন কুমার দাস অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন। এই যে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করাটা টেস্ট ম্যাচ ক্রিকেটে কাউন্টার অ্যাটাক করা, এই জায়গাটাই অনেকটাই টিম প্ল্যানের জায়গা থেকে এবং টিমের থট প্রসেসের জায়গা থেকে একটা ইন্টেলেকচুয়ালিটির বার্তা দিচ্ছে। সেই ইন্টেলেকচুয়ালিটির বার্তাটা হচ্ছে বাংলাদেশ কি তাহলে তাদের টেস্ট খেলার প্যাটার্নটাকে নিয়ে নতুন করে ভাবছে, যেমনটা ইংল্যান্ড বাসবল ক্রিকেটের আবির্ভাব করেছে যে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করা। এখন এই অ্যাপ্রোচকে আপনি কি বলবেন? সালা বল। আমি জানি যে শব্দটা শুনতে আসলে খুব হাস্যকর শোনায়, কিন্তু তারপরও আমার কাছে বলতে খুব মজা লাগছে যে এই অ্যাপ্রোচটাকে কি সালা বল বলবেন? কারণটা হচ্ছে বাস বলটা ম্যাককালাম, ব্রেন্ডন ম্যাককালামের তার নিক নেমটা হচ্ছে বাস। সেই জায়গা থেকে ম্যাককালাম কোচ হওয়ার পর ইংল্যান্ডের খেলার প্যাটার্ন চেঞ্জ হওয়াতে বলা হয়েছে যে বাস বল। এখন সালাউদ্দিন স্যার বাংলাদেশ ব্যাটিংয়ের দায়িত্ব নিয়েছেন, সালাউদ্দিন স্যার দলটার সঙ্গে আছেন। এই যে একটা দৃশ্যমান চেঞ্জের জায়গাটা, যদিও একটা ম্যাচ দেখে আসলে সেটাকে বলা যাবে না যে বাংলাদেশ আসলে এই অ্যাপ্রোচেই খেলতে চায় কিনা, কিন্তু অন্তত এই ইনিংসটাকে আপনি সালা বল কিন্তু বলতেই পারেন। একটা মানসিকতার পরিবর্তনের জায়গাটা, কারণ এই মানসিকতার পরিবর্তনের জায়গাটা বলি, বা এই মানসিকতায় টেস্ট ম্যাচ ক্রিকেটে ব্যাটিং করাটা যদি আমি বলি, তাহলে সেটা আমার সর্বশেষ আমার মনে আছে, আমি দেখেছিলাম মনে হয় ২০১৭ সালে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে, যেখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এরকম একটা অ্যাগ্রেসিভ ইন্টেন্টে, ডিফিকাল্ট উইকেটে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করেছিলেন ম্যাচের মোমেন্টামটাকে শিফট করে দেওয়ার জন্য। এখন এই যে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করাটা কিন্তু খুব প্রশংসিত হচ্ছে। সো ওই যে বাস বল থেকে সালা বল কিনা, সেটা হয়তো বা আপনারাই পরবর্তী সময় যুক্ত করবেন। যদিও আমি আবারও বলছি যে একটা ইনিংস দেখে সেটাকে তো ওইভাবে গ্লোরিফাই করা যায় না, কিন্তু জিনিসটা দেখতে ভালো লেগেছে। এবং এই যে মানসিকতার পরিবর্তনটা, কারণ হঠাৎ করে দলের সঙ্গে যুক্ত হয়ে সালাউদ্দিন স্যার কিন্তু অল অফ আ সাডেন টেকনিক পরিবর্তন করতে পারবেন না, অল অফ আ সাডেন একজন ব্যাটসম্যানের স্কিল পরিবর্তন করতে পারবেন না, এটা একটা লঙ্গার পিরিয়ডের কাজ। কিন্তু যেটা করতে পারেন এই লেভেলের ক্রিকেটে, সেটা হচ্ছে থট প্রসেসের পরিবর্তন করতে পারেন, বা একটু অন্যভাবে টিম প্ল্যান বা গেম প্ল্যানটা করতে পারেন। এবং সেই অন্যভাবে গেম প্ল্যানটা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এখন উই ডোন্ট নো এই জায়গা থেকে যে এটা কি ফিল সিমন্সের পরিকল্পনা নাকি এটা মোহাম্মদ সালাউদ্দিনের পরিকল্পনা, আমরা জানি না। অবশ্যই টিম ম্যানেজমেন্টের অংশ তারা দুইজনই, কিন্তু যতটুকু আমি সালাউদ্দিন স্যারকে চিনি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, স্যার এরকম অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা পছন্দ করেন। এবং এটা এটা ব্যক্তিগত জায়গা থেকে চিনি দেখে, আসলে ব্যক্তিগত জায়গা থেকে বলছি, এই কারণেই বলা। বাট ইউ নেভার নো যে আসলে মূল পরিকল্পনাটা কার ছিল। তবে একটা দৃশ্যমান পরিকল্পনার জায়গাতেও পরিবর্তন তো আমরা দেখতে পেয়েছি, যেটা প্রথম টেস্টে আমরা দেখতে পেয়েছিলাম। প্রথম টেস্টে দেখেন বোলাররা যাতে সকালের ময়েশ্চারটাকে ব্যবহার করতে পারে, এই চিন্তা করে বাংলাদেশ প্রথম ইনিংসে এত রানে পিছিয়ে থাকার পরও ডিক্লেয়ার করে দিয়েছিল, যাতে বোলারদেরকে ওই অপরচুনিটিটা দেওয়া যায়, এবং বোলাররা কিন্তু করে দেখিয়েছেন। এখন আপনি ব্যাটিং পরে খারাপ করেছেন, সেটা আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতার জায়গা, কিন্তু বোলাররা কিন্তু ওই প্ল্যানটা সাকসেসফুল করে দেখিয়েছিলেন। দুইটা ক্যাচ মিস না হলে উইকেট সংখ্যা প্রথম সেশনে 5টাও যেতে পারতো, সেটাও হতে পারতো। কিন্তু ওই যে পরিকল্পনার জায়গাটা, একদম আমি 100% শিওর এই ডিসিশনটা যদি অস্ট্রেলিয়া টিম নিত, বিভিন্ন পত্রপত্রিকা অস্ট্রেলিয়া টিমকে একদম কিংবদন্তি তুল্য বানিয়ে, যে এইভাবেই তো টেস্ট ক্রিকেট খেলে, এটাই তো কালচার, এটাই তো ক্রিকেটের আগ্রাসনের জায়গা, অস্ট্রেলিয়া করতো, ইংল্যান্ড করতো, ইন্ডিয়া করতো, নিউজিল্যান্ড করতো, সবাই এটাকে প্রশংসায় ভাসিয়ে দিত। আমাদের দেশে যে প্রবলেমটা হয় যে আমরা তো নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে কম জানি আর কি, আমাদের ভালো লাগে না নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে। সো ওই জায়গাটায় বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে ওইভাবে কথাবার্তা হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে এটা একটা অনেক বড় সাহসী সিদ্ধান্তের জায়গা, এবং এটার সঙ্গে যে টিম ম্যানেজমেন্ট, যে কোচিং প্যানেল যুক্ত। টেস্ট ম্যাচ হারেন আপনি, কোনো সমস্যা নেই, কখনো কখনো হারলেও একটা নতুন জিনিস যখন আপনি দেখবেন, আপনি যখন দেখবেন যে না, এই টিমটা চিন্তা করছে কিভাবে প্রোগ্রেস করা যায়, এই টিমটা ডিফেন্সিভ চিন্তা না, এই টিমটা আক্রমণাত্মক চিন্তা করছে, দেখতেও ভালো লাগে, এবং সেটা দেখতেও ভালো লেগেছে। জানি না বাংলাদেশের এই টিম ম্যানেজমেন্ট, এই কোচিং প্যানেল কতদিন পর্যন্ত থাকবে বা কী অবস্থা। আমার কাছে মনে হয় হোয়াট দে হ্যাভ ডান, দুইটা টেস্ট ম্যাচ আমরা দেখলাম, ওই টেস্ট ম্যাচের সিদ্ধান্তের জায়গা, গেম প্ল্যানের জায়গা, এই টেস্ট ম্যাচের সিদ্ধান্তের জায়গা, গেম প্ল্যানের জায়গা অবশ্যই 100-তে 100।
ব্যাটিং টেকনিক ওয়াইজ বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে অনেক পোর অবস্থায় আছে, সেই ব্যাপারে তো কোনো সন্দেহের জায়গা নেই, এবং এটা আসলে অনেক রুট লেভেলের জায়গার ব্যাপার। কিন্তু যেটা করতে পারে বাংলাদেশের বোলিং সাইডটা দুর্দান্ত ঠিক এই মুহূর্তে, কিন্তু ব্যাটিংয়ের এই যে প্ল্যানের জায়গাটা, যে ওকে টেস্ট ম্যাচটাকে আমরা ছোট ছোট পোর্শনে ভাগ করে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ক্রিকেট খেলবো আমাদের লিমিটেশনের জায়গা অনুযায়ী, আমার মনে হয় দে উইল গেট ফুল মার্কস অন ইট, এবং সেটা বাংলাদেশের এই অ্যাপ্রোচটা আসলেই খুব ভালো জায়গা ছিল। এখন আগামী দিনগুলোতে কোন অ্যাপ্রোচে খেলবে বাংলাদেশ, তাহলে হয়তো আমরা আরও এস্টাবলিশড ওয়েতে বলতে পারবো যে এই ফর্মটার নাম কি আসলে আমরা সালা বল বলতে পারি কি না, বাস বল থেকে সালা বল, সেটা আমরা বলতে পারি কি না। আবারও বলছি, একটা টেস্টে এটা প্রমাণিত হয় না, বাট এটা যদি বাংলাদেশ কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো আমরাই বুঝে যাবো, তখন হয়তো এই নামটা, এই ট্যাগটাই হয়তো লেগে যাবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই।